আপনারা দেখছেন বিনোদন। আপনাদের সঙ্গে রয়েছি আমি শাওলি। শুরু করব বিনোদন বার্তা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। তৃণমূলের দলীয় ব্যানারে পুলিশের ছবি নিয়ে বিতর্ক রাজনৈতিক মহলে। জাল নোট বেরিয়েছে, এই অভিযোগ তুলে এটিএম ভাঙচুর বারাসাতে। সারদা ইস্যুতে সরব সূর্যকান্ত, সমালোচনা সিটের। পাল্টা সাংবাদিক সম্মেলন শাসক বিরোধীদের। ছবি বিতর্কে বিস্ফোরক কুণাল ঘোষ। বসিরহাটের জনসভায় একাধিক ইস্যুতে তোপ জ্যোতিপ্রিয় মল্লিক। আসবো বিস্তারিত খবরে। নির্বাচনের আগে ফের একবার দলীয় প্রচারে ব্যানার বিতর্কে উঠে এসেছে। তৃণমূল কংগ্রেসের ব্যানারে পুলিশের ছবি থাকায় উঠেছে বিতর্ক। লোকসভা নির্বাচনের আগে নিজের দলের প্রার্থীদের সমর্থনে ব্যানার পোস্টার টানিয়েছেন সব রাজনৈতিক দলই। তেমনি একটি দলীয় প্রচার ব্যানারকে ঘিরে বিতর্কে শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের প্রতীক সম্মিলিত এই ব্যানারে মুখ্যমন্ত্রীর পাশাপাশি দেখা যাচ্ছে এক পুলিশ কর্মীকেও, যাকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। হাবড়া রেল স্টেশন লাগোয়া অঞ্চলে দেখতে পাওয়া এই ব্যানার প্রসঙ্গে পরস্পরের চাপানোতর চলছে বাম ও তৃণমূল কংগ্রেসের মধ্যে। হাবড়ার প্রাক্তন বিধায়ক প্রণব ভট্টাচার্যের দাবি, এই ব্যানারের মাধ্যমেই বোঝানো হয়েছে পুলিশ প্রশাসন চলছে তৃণমূলের নির্দেশেই। এই ধরনের পোস্টার, যেটা নির্বাচন কমিশনের মডেল কোড অফ কন্ডাক্টের বিরুদ্ধে, মডেল কোড অফ কন্ডাক্টের বিধির বাইরে এরকম বহু পোস্টার তৃণমূল দিয়েছিল। তার মধ্যে জ্যোতিপ্রিয় মন্ত্রীর ছবি দিয়ে, মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে উন্নয়নের কাজ হচ্ছে, বিভিন্ন জায়গায় আমরা আপত্তি করেছি, কমপ্লেন জানিয়েছি। অন্য অন্য জায়গায় একটা উন্নয়নমূলক কাজ পৌরসভাকে ব্যবহার করলো কিছু কাজে, সেটা এক জিনিস। আর একেবারে সক্রিয়ভাবে পুলিশকে বলছে যে তৃণমূলের হয়ে তার পাশে আছে, আপনারা ভোট দিন, আপনারা নির্ভয়ে রেল লাইনের পাশে যা আছে সব চালিয়ে যান, পুলিশ আমাদের সঙ্গে আছে, ভয় নেই। এর বার্তা একটা সাংঘাতিক বার্তা যাচ্ছে। মানে সমস্ত এই পশ্চিমবঙ্গের যা কিছু নির্বাচনী একটা কৃষ্টি ছিল, একটা কালচার, একটা ধারাবাহিকতা ছিল, সমস্ত কিছু নষ্ট করে গন্ডগোল হয়েছে। এর আগেও প্রচুর গন্ডগোল হয়েছে, নানা যে সময় হয়েছে, 67 সালে হয়েছে। আমরা দীর্ঘ 40 বছর ধরে এই রাজনীতি দেখে আসছি। এইবার যে অবস্থায় তৃণমূল কংগ্রেস, তার এই কয়েক বছরের মধ্যে যেভাবে প্রশাসনকে নিজের পার্টির একেবারে কর্মী, দলীয় ক্যাডার বলতে যা বোঝায় সেরকম ব্যবহার করছে, এবং সবচেয়ে বড় কথা, বড় বড় আইপিএস অফিসাররা তারা সারেন্ডার করছে। এটাই আমার কাছে আশ্চর্য লাগে। এদিকে ব্যানার বিতর্কে যাবতীয় দায় সিপিএম এর ওপর চাপিয়েছেন অশোকনগর বিধানসভা তৃণমূল কংগ্রেসের সভাপতি সমীর দত্ত। তার দাবি, এই কাজে যুক্ত নেই তৃণমূল কর্মীরা। মূলত এইভাবে যারা ব্যানার লাগিয়েছে তারা কেউ তৃণমূল কংগ্রেস দলের সদস্য বলে আমি মনে করি না। আমার বিশ্বাস এরা সিপিএম এর লোক। সিপিএম বিভিন্নভাবে বিভিন্ন কায়দায়, এখন আমাদের এখানে কোনো জায়গা নেই ওদের, বিশেষ করে হাবড়া এবং অশোকনগরে সিপিএমের জায়গা শূন্য। মানুষ ওদের কথা শুনতেও চায় না। ওদের একটা সভা হলে সেখানে মানুষ দাঁড়ায় না, কথা বলে না। ওদের পার্টির কয়েকজন লোক দাঁড়ায়, সাধারণ মানুষ দাঁড়ায় না, শুনেও না ওদের কথা। সেই জন্য তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করবার জন্য, তৃণমূল কংগ্রেসকে লোকচক্ষুর আড়ালে যাতে হেয় করা যায়, সেই জন্য এইসব নোংরামিটা করছে। শুধু এখানে নয়, অশোকনগর এবং হাবড়ার বিভিন্ন জায়গায় এইসব নোংরামিগুলো সিপিএম করছে। সিপিএমরাই লাগিয়ে তৃণমূল কংগ্রেসের নামটা উল্লেখ করেছে, যাতে মানুষ দেখে তৃণমূল কংগ্রেস সম্পর্কে বিরূপ করে মন্তব্য করে। আমরা অশোকনগর পৌরসভা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছি। আমাদের নির্বাচন কমিশন অর্ডার করেছে সমস্ত প্লেস খুলিয়ে নিতে, আমরা আমাদের গাড়ি পাঠিয়ে সব খুলে দিয়েছি। পয়সা নেই, যদি তাই হয় তাহলে পিএল ক্যাম্পের ওখানে যান, দেখুন কত ফ্লেক্স লাগিয়েছে ওরা বেআইনিভাবে, কত ফ্ল্যাগ লাগিয়েছে। আমাদের শ্রীকৃষ্ণপুর ভোরকন্যার ওখানে প্রচুর ফ্ল্যাগ লাগিয়েছে, ফ্লেক্স লাগিয়েছে। তা তো কম লাগায়নি, ওয়ালিং করেছে। ওদের নেতারা গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে। ওদের 34 বছরে জমানো টাকা প্রচুর। এখন অল ইন্ডিয়ায় যেসব ন্যাশনাল পার্টির যেসব ফান্ড, তার মধ্যে সিপিএম উল্লেখযোগ্য। সেই পার্টির মধ্যে কংগ্রেস, বিজেপি, সিপিএম এখন কম্পিটিশন চলছে কার ফান্ড কত বড়। এখন
ফান্ডের দিক থেকে সিপিএম অনেক এগিয়ে। ক্যামেরায় খোকন কুন্ডুর সাথে বরুণের রিপোর্ট, বিনোদন বার্তা, হাবড়া। এটিএম থেকে টাকা তুলতে এসে এটিএম ভাঙচুরের ঘটনা ঘটল এক ব্যাংক গ্রাহকের বিরুদ্ধে। জানা যাচ্ছে এটিএম থেকে টাকা তুলতে এসে সেখান থেকে বেরিয়েছে নকল টাকা, আর এই নিয়ে ভাঙচুরের ঘটনা। ভারতীয় স্টেট ব্যাংকের বারাসাতের একটি এটিএমে মঙ্গলবার সকালে ভাঙচুরের অভিযোগ উঠল একজন গ্রাহকের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে এক ব্যক্তি ওই এটিএম কাউন্টারে টাকা তুলতে আসেন। টাকা তোলার পর একটি নোট দেখে সন্দেহ হয় গ্রাহকের। এটিএম এর দায়িত্বে থাকা 2 নিরাপত্তা কর্মীকে বিষয়টি জানালে তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন, কিন্তু ততক্ষণ পার্শ্ববর্তী কয়েকজন ব্যক্তিকে নিয়েই ওই গ্রাহক ভাঙচুর চালায় এটিএম কাউন্টারে। এমনটাই জানালেন নিরাপত্তা রক্ষী। কি হয়েছিল? ঘটনাটা হয়েছে কি, আমি আর আমার ওখানকার সিকিউরিটি দুজন ভিতরে বসে টিফিন করছিলাম। এবার 400 টাকা তুলেছে, বলছে তবে দেখো তো ওটা 100 টাকা যেটা ওইটা আমার দেখাচ্ছে, বলছে দেখো তো এটা কি। আমি বলছি কেন কি হয়েছে? আমি দেখলাম স্বাভাবিক টাকা থেকে একটু আলাদা। তো বলছে এই টাকাটা জাল টাকা। আমি বলছি যদি জাল হয় তার কিছু একটা সমাধান হবে। এবার কেউ একজন বাইক নিয়ে যাচ্ছে, তার ডাকলো, এবার ডেকে হাঁকাচেল্লা করে বেশ অনেক লোক জড়ো করলো, জড়ো করে সাবল নিয়ে ভেঙে দেবো, সাবল নিয়ে ভেঙে দেবো। আমি বলছি যদি জাল হয় তো কিছু একটা সমাধান হবে। এই বলতে বলতে আমি এখানে দাঁড়িয়ে আছি, আর সে এখানে দাঁড়িয়ে দরজাটা দিয়ে। ব্যুরো রিপোর্ট। বর্তমানে রাজ্য রাজনীতি জুড়ে চলছে সারদা ইস্যু। বিভিন্ন জনসভা থেকে রাজ্য রাজনীতিতে এই সারদা ইস্যুকে হাতিয়ার করছে বিরোধী দলনেতারা। এমনই এক জনসভায় এসে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র তোপ ডেকেছেন রাজ্য সরকারের বিরুদ্ধে। কি বললেন শুনে নেব। 1,86,00,000 টাকায় যখন জমি বিক্রি করলেন, আমি সেদিনই সাংবাদিক সম্মেলন করে বলেছি, নতুন তো কিছু না। আমি বললাম যে 1,86,00,000 টাকায় আপনি ছবি বিক্রি করলেন, তো কে কিনলো, কিরকম বিক্রি হলো, আপনার ছবি, মুখ্যমন্ত্রীর ছবি, তা আপনি সব খবরের কাগজ চ্যানেল ওদের তো রাখবেন, সবাই দেখবে, আমরা দেখবো যে কিরকম ছবি, কি ব্যাপার, কি কাকে বিক্রি করলেন, কে কিনলো, কত দামে কিনলো। তো আপনি লুকিয়ে লুকিয়ে বিক্রি করবেন কেন? দোকানোর কি আছে? 1,86,00,000 তার দাম হয়েছে বলে আমরা সবাই শুনছি। এখন 1,86,00,000 দামে যে সেই ছবি, সেটা তো দেখবার সৌভাগ্য সবারই হওয়া উচিত। তা আপনি বললেন। আর যদি 1,86,00,000 টাকায় আপনি বিক্রি করে থাকেন, তাহলে তো আপনাকে অনেক ইনকাম ট্যাক্স দিতে হবে। সেই ইনকাম ট্যাক্স দিয়েছেন কিনা আমি জানি না, নাহলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনার বাড়ি রেড করবে, আপনার বাড়ি তল্লাশি করবে যে আপনি কত টাকা রোজগার করেন। মুখ্যমন্ত্রী বললেন যে না, আমরা পার্টি চলে, আমি আমাদের পয়সা নেই, আমার ছবি বিক্রি করে আর বিধানীতি বিক্রি করে এইসব করে আমাদের পার্টি চলে। এই পার্টি ভোট চলছে। কালকে তো আমি দেখি, আজকে খবরের কাগজে দেখে আশ্চর্য হয়ে গেছি যে ওই চিটফান্ডের যিনি মালিক কর্ণধার জেলে আছেন, সুদীপ্ত সেন, যাই হোক, তিনি বলছেন যে না না, আমি পয়সা দিয়ে ছবি কিনি। তাহলে এখন তো আর একটা প্রশ্ন যুক্ত হলো, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, পয়সা দিয়ে যদি আপনার ছবি না কিনে থাকেন, আপনি যদি বিনা পয়সায় ছবি বিক্রি করে থাকেন, তাহলে আপনার ছবি বিক্রির পয়সা থেকে 1 কোটি টাকা যে মুখ্যমন্ত্রী তহবিলে জমা দিলেন আর নন্দীগ্রামের জন্য কয়েক লাখ টাকা দিলেন, সেই সব টাকা এলো কোনখান থেকে? আর এখন আপনার সরকার চলছে কি করে, আপনার পার্টি চলছে কি করে? হেলিকপ্টারে ভাড়া কোনখান থেকে সব আসছে? ইনি ভেবেছিলেন যে ওকে দিয়ে এটা বলালে তাহলে ব্যাপার মিটে যাবে। এটা ভারী মুশকিলে পড়েছেন। আরেক প্রশ্নের আপনি জবাব দিতে হবে। ইডি যখন এলো, উনি যদি সৎ হয়ে থাকতেন, স্বচ্ছ হয়ে থাকতেন, ওর যদি কিছু লোকবার না থাকতো, তাহলে ইডিকে ইডির মতো কাজ করতে দিতে হতো। ওরা কাউকে জিজ্ঞেস করতে চায়, প্রশ্ন করতে চায়, তাকে প্রশ্ন করতে পারবে না, পুলিশ দিচ্ছে না, পাঠিয়েছে। কাউ কোনো জায়গায় লোকালে লুকিয়ে রেখেছে, এই লোকাল খুলেছে কে? রাজ্যের পুলিশ। কেন? ইডি চেয়েছিল ওই লোকাল থেকে। তাহলে লোকালের মধ্যে কি ছিল? ইডিকে আপনি আড়াল করতে চাচ্ছেন, ইডিকে আড়াল করে আপনি ওই লোকালটা আগে রাজ্যের পুলিশ দিয়ে ফেরালেন। আমি সাংবাদিক সম্মেলন করেই বলেছিলাম যে আমাদের সন্দেহ হচ্ছে যে ওই লোকালের মধ্যে কিছু অকাট্য প্রমাণ ছিল, যে প্রমাণটা আপনি লুট করবার চেষ্টা করছেন, লোপ করবার চেষ্টা করছেন, এবং সেই কাজে আপনি পুলিশকে লাগিয়েছেন। এবং যারাই সব মামলায় প্রমাণ লোপ করবার চেষ্টা করে, তাদেরই গ্রেপ্তার করা উচিত, তাদেরই গ্রেপ্তার করা উচিত। বিনোদন বার্তা এখন সময় একটা বিরতির, আর অন্যান্য খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন।
বিরতির পর আপনাদেরকে আরো একবার স্বাগত। আপনারা দেখছেন বিনোদন বার্তা। মঙ্গলবার দুই দলের সাংবাদিক সম্মেলন দেখল রাজ্যবাসী। এদিন সিপিএম এর কার্যালয় থেকে সাংবাদিক সম্মেলন করলেন বাম নেতা গৌতম দেব। তিনি ছবি বিক্রি এবং মুখ্যমন্ত্রীর সম্পত্তি বিষয়ে প্রশ্ন তুলেন। পাশাপাশি এই দিনই সাংবাদিক সম্মেলন করলেন ফিরোজ হাকিম। এই যে সব দলিল দেখছেন, এই যে সব দলিল, সবই হচ্ছে দলিল। এই সব দলিলগুলো হচ্ছে একটা বাড়ির লোকেরা কিনেছে, একটা বাড়ির ফ্যামিলি মেম্বার। এবং বুঝতেই পারছেন আমি কতগুলো জোগাড় করেছি, মানে সামান্য কিছু জমি কিনছেন ওই বাড়ির। এটা হচ্ছে 30B হরিশ চ্যাটার্জি ডিস্ট্রিক্ট, পুরীর হোটেলের জমি 10 লাখ টাকায় কেনা ছোট হোটেল। আমার হিসাবে প্রায় 20 কোটি, তাকে যদি না ছাপিয়ে যায়। আমরা প্র্যাকটিক্যাল লোকজন, লয়ার সব কথা বলে বুঝেছি এটা 20 কোটি টাকার কাছাকাছি শুধু এই প্রপার্টিগুলো মিনিমাম ভ্যালু। একটা ফ্যামিলিতে হাউ দে মোবিলাইজ দ্য ফান্ড, যদি সেখানে একজন ইম্পর্টেন্ট পার্সন থাকে, তিনি বিইং দ্য ফ্যামিলি মেম্বার, তার ফ্যামিলির সবাই এইভাবে ওয়ান আফটার অ্যানাদার। এবং আমি আগেই বলেছি দিস ইজ দ্য আইস টপ, হিমশৈলের এটা মাথা। আজকে উন্নয়ন নিয়ে বলার মুখ নেই, তাই ব্যক্তিগত আক্রমণে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের সাথে 25 বছর ধরে আমার সম্পর্ক, আমি পাশের পাড়ার ছেলে। ছোটবেলা থেকে কি কষ্ট করে তারা প্রত্যেকটা ভাই নিজের ব্যবসা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এখনো তাদের যখন একটা পরিবার হয়ে যায়, সে নিজে আলাদা হয়ে যায়, তার নিজের আরেকটা বিয়ে হয়ে তারা আলাদাভাবে থাকে। তারা নিজেরা নিজস্ব পরিবার করে নিজস্ব সম্পত্তি করার অধিকার, মৌলিক অধিকার ভারতবর্ষের কনস্টিটিউশন সবাইকে দিয়েছে। আমিও একটা ব্যবসা করি, প্রত্যেকটা মানুষকে দিয়েছে। জিরো থেকে অনেকে আছেন যারা জিরো থেকে আজ একটু সচ্ছল ভাবে রয়েছেন। এবং সেইগুলো পাপ কখন? যখন ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়া হয় না, যখন উৎস, যেটা রোজগারের উৎস, সেই উৎসটাকে ঢাকা হয়, তখন সেটা পাপ হয়ে যায়, সেটা অন্যায় হয়ে যায়, সেটা আইন বিরুদ্ধ হয়ে যায়। কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন দিয়ে যদি আমি স্বচ্ছভাবে ব্যবসা করি এবং তাতে যদি আমি সম্পত্তি যাই করে থাকি করি, তাহলে সেটা অন্যায় নয়। ইনকাম ট্যাক্স রিটার্নগুলোকে নিয়ে এসে কথা বলা, এটা ব্যক্তিগত আক্রমণ হয়ে যায়, ব্যক্তিগত কুৎসা হয়ে যায়। যে পাপ গৌতম দেব করেছেন। কোটি কোটি টাকা ছবি বেচছো, তুমি তো লিস্টটা ফেরত দিতে পারো, এ নিয়ে তো কোনো কনফিউশনই হয় না। তো লিস্টটা কোথায়? সত্যি বলার কোনো কারবারই নেই। সব কারবারের মধ্যে একটা ফিসি রাত্রিবেলা অন্ধকারে কারবার, সব চলে গেলে কারবার। জাগো বাংলার হিসাবে দেখাচ্ছে 10.5 কোটি টাকার উপরে যায় ছবি বিক্রি করে, সে ইনকাম হয়েছে। আর ছবি বিক্রি করে আয় হয়েছে 2 কোটি টাকা। এ মেলাবেন কি করে? আপনি কোথায় ছবি বিক্রি করেছেন? আপনাকে বলতে হবে। একবার 4 লাখ, একবার হয় 14/17 লাখ, একবার 1 কোটির বেশি 1.5 কোটি ধরলাম, 2 কোটি ধরলাম, আর একবার এবার বিক্রি কম হলো বলে 55 লাখ টাকা আমি হিসেব দিলাম। 10 হচ্ছে গভর্নর, 25 হচ্ছে সিএম ফান্ড, 15 হচ্ছে 3টে বাই ইলেকশন, আর সামান্য কিছু টাকা স্প্যাস্টিক সোসাইটি। আমি 5 লাখ ধরছি, 10 লাখ ধরছি, 60 লাখ। তো সব মিলে 2 কোটি, 2.5 কোটি, 3 কোটি। আর তো ছবি বিক্রির গল্প নেই। 10 কোটি টাকা তুমি কোথায় পেলে? এর ফাঁকে কটা সুদীপ তো ঢুকিয়ে আছে, অত চেঁচালে হবে?
ওখানে বসে হচ্ছে সারাক্ষণ সুদীপ্ত পয়সা বেঁচে আছো। কোম্পানিটাই তো তৃণমূলের, ও কোম্পানিটাই তো তৃণমূলের, তৃণমূলই তো চালাতো ওটা। যখন তখন টাকা তুলেছো, বস্তা ভর্তি টাকা তুলেছো। এখন 1,80,00,000 অত রাখলে হবে? রাগারাগি করলে চলবে না, হিসেব দিতে হবে। এবং এই যে আমি বললাম, ক্ষমতা থাকে প্রমাণ করুন। তিনি প্রথম আমাকে সুদীপ্ত সেনের সাথে আলাপ করিয়ে দেন। এই আমার পাবলিক রিলেশন অফিসার, আমার বন্ধু সুদীপ্ত সেন, গৌতম দেব হ্যান্ডশেক করে দিয়েছে। 2011 সালের এপ্রিল মাসে গৌতম দেবের কথায় ওই সুদীপ্ত সেনের মিডিয়া বিজনেসে উনি 1,20,000 টাকা চেকে মিডিয়া বিজনেসে উনি যখন চলে যাচ্ছে আর কি 2011 এপ্রিল মাসে, আমরা তো মে মাসে এসে গেলাম, এপ্রিল মাসে যাই ভাব। সেই সময় সুদীপ্ত সেন তো ক্লোজ বন্ধু, বললো ভাই আমার পিয়ারও তো কন্ট্রাকচুয়াল, তাকে তুমি তোমার ওখানে দেবে? আচ্ছা ঠিক আছে, আমি 1,20,000 চাকরিটা দিয়ে দিল। মানে মাঝে মধ্যেই সুদীপ্ত সেন তিনি একটি সাদা খামে একজন রঞ্জিত বলে একজনের থ্রু দিয়ে সাদা খামে গৌতম বাবুকে কিছু একটা পাঠাতেন। তাই চোরের মায়ের বড় গলা মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলছেন মিথ্যুক, তার ব্যক্তিগত কুৎসায় আসছেন আর নিজে সাদা খাম নিতেন। তার মানে আন্ডার দ্য টেবিল ডাল মে কুছ কালা হ্যায়। বিনোদন বার্তা এখন সময় একটা বিরতির, আর অন্যান্য খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর আপনাদেরকে আরো একবার স্বাগত। আপনারা দেখছেন বিনোদন বার্তা। আদালতে নিয়ে যাওয়ার পথে বিস্ফোরক কুণাল ঘোষ। ছবি বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড সাংসদ কুণাল ঘোষ। তিনি জানিয়েছেন তাকে জোর করে আটকে রেখেছে পুলিশ, এমনকি তাকে কথা বলতে দেওয়া হচ্ছে না সংবাদ মাধ্যমের সাথে। তদন্তে আমার কথা শোনা হচ্ছে না, আমার পয়েন্ট নেওয়া হচ্ছে না, আপনাদের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না। পুলিশের কাজ হচ্ছে সারদায় যারা সুবিধা নিয়েছে তাদের দালালি করা, তাদেরকে গার্ড করা। এই মুখ্যমন্ত্রী এবং এই সরকার, এই পুলিশ যারা সুদীপ্ত সেনকে চিনতেন, যারা সুদীপ্ত সেনকে সুবিধা নিয়েছেন, তাদেরকে আড়াল করছে তদন্তে। সমস্ত তথ্য প্রমাণ এই পুলিশ নষ্ট করছে। এবং সেনের সঙ্গে ছবি এটা কোর্টের বাইরে, এটা কোর্টের বাইরে, এটা কোর্টের বাইরে। ছবি কিনেছিল, ছবি সুদীপ্ত সেন 10 এপ্রিল, 11 এপ্রিল, 12 এপ্রিল আমি আলিপুর সেন্ট্রাল জেলে ছিলাম। সুদীপ্ত সেনকে আমি অনেক প্রশ্ন করেছি, ছবির বিষয়ে প্রশ্ন করেছি। তিনি সেদিনকে যা উত্তর দিয়েছেন, আজকে কাগজে যা দেখেছি তার সঙ্গে কোনো মিল নেই। সুদীপ্ত সেন ছবি কিনেছে, কুণালদা সুদীপ্ত সেন ছবি কিনেছে। সুদীপ্ত সেনের সঙ্গে এতক্ষণ পুলিশ মিটিং করেছে, পুলিশ এতক্ষণ সুদীপ্ত সেনের সঙ্গে এতক্ষণ পুলিশ মিটিং করেছে। আমি তো একটা কথাই বলছি যে একটা যারাই তদন্ত করছেন, পুলিশ, ইডি, যারা সবাই সবার মতো তদন্ত করছেন, দয়া করে একবার সুদীপ্ত সেন আমাকে একবার মুখোমুখি বসান না। এটা কি অসুবিধা? একবার মুখোমুখি বসা থেকে ওদের মদনদাকে কি ডাকা উচিত? অনেক আগে ডাকা উচিত ছিল। গার্ড করে রেখেছে যারা দাঁড়িয়ে এজেন্টদের সামনে প্রভোকেশন দিচ্ছে, তারা বলছে ভালো কোম্পানি, ভালো সুদীপ্ত সেন ভালো, তাদেরকে কেন ডাকা হচ্ছে না? আমি তো সেখানে ছিলাম। আমাদের সিএম কি কাউকে গার্ড করছে? সরকার, মুখ্যমন্ত্রী, তারা সবাই আড়াল করছেন তো। তাদের কেন 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 পুলিশ কমিশনার সুরজিৎ কর্পূরকারস্থ থেকে ডাকা হবে না? কেন তিনি গেছিলেন সারদার অনুষ্ঠানে? কোন কাণ্ডজ্ঞানে তিনি সুদীপ্ত সেনকে ভালো বলেছেন আর
সারদার মুখ্যমন্ত্রী কাকে আড়াল করছেন, কাকে আড়াল করছেন? যারা যারা জানেন তাদের সকল, মানে যারা জানেন তাদের সকলের উচিত এগিয়ে আসা। আরেকটা হচ্ছে, আমি কাগজে দেখলাম মদন মুকুল রায় বলেছেন ইন্টারপোল হোক, সিবিআই হোক, কিছু বড় বড় কথা। যদি আগে সৎসাহস থাকে, আরে দলে অন্তত একটা তদন্ত কমিশন করুন। তারা দলের এতজনের বিরুদ্ধে অভিযোগ আছে, আমার বিরুদ্ধে অভিযোগ আছে, দলে একটা তদন্ত বসিরহাটের তৃণমূল প্রার্থী ইদ্রিস আলীর সমর্থনে এক জনসভায় যান জেলা তৃণমূল কংগ্রেস পর্যবেক্ষক জ্যোতিপ্রিয় মল্লিক। এখানে তিনি একাধিক ইস্যুতে সরব হয়েছেন। আগামী 12ই মে রাজ্যের অন্য 16টি লোকসভা কেন্দ্রের সাথে নির্বাচন অনুষ্ঠিত হবে বসিরহাট লোকসভা কেন্দ্রে। জেলার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র এবার চতুর্মুখী লড়াইয়ের ময়দানে তৃণমূল প্রার্থী ইদ্রিস আলী। তারই সমর্থনে সোমবার এক জনসভায় যান উত্তর 24 পরগনা জেলার তৃণমূল পর্যবেক্ষক জ্যোতিপ্রিয় মল্লিক। সেই সভায় একাধিক ইস্যু নিয়ে সরব তিনি। এদিন জনসভা থেকে নির্বাচন কমিশনের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন তিনি। নির্বাচন কমিশন হয়, নির্বাচন কমিশন ভুল করতে পারে, তাহলে আমি নির্বাচন কমিশনের ভুলের জন্য আমি কেন আদালতের দ্বারস্থ হব না? নির্বাচন কমিশন সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়ে নিজের খামখেয়ালি তোলায় চলেছেন। পাশাপাশি কংগ্রেসকেও আক্রমণ তার। এই কংগ্রেস ইংরাজি কংগ্রেস নয়, রাজনীতির কংগ্রেস নয়, এই কংগ্রেস হল সিপিআইএম এর দালালি করার জন্য এই কংগ্রেসের জন্ম হয়েছে। ওই জনসভায় বাম নেতাদের আত্মীয়দের এনজিও নিয়ে কটাক্ষ জ্যোতিপ্রিয়ের। তার স্ত্রী, সেলিমের স্ত্রী, গৌতম দেবের স্ত্রী, তার মেয়ে, গৌতম দেবের ছেলে, বুদ্ধবাবুর মেয়ে, সূর্যকান্ত বসুর স্ত্রী, কতগুলো এনজিও আছে। এনজিও বলে বুঝলেন তো, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। সেখান থেকে ওরা ছোট ছোট করে রেজিস্ট্রেশন করে কোটি কোটি টাকা আমদানি করেছে। কয়েক হাজার কোটি টাকা সিপিএম এর হাতে মজুদ আছে, কয়েক হাজার কোটি টাকা। বসিরহাটে জনসভা থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরের পশ্চিমবঙ্গে আসার বিষয়ে তিনি বলেন, সারদায় কোথা থেকে দিল্লি থেকে পাঠিয়ে দিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, চিদাম্বরম, শুধু বললেন ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টর, তাকে বললেন তুমি কলকাতা চলে যাও। সরাসরি দিল্লি থেকে প্লেন ধরে কলকাতা এলেন, কলকাতায় সার্চিং করতে আরম্ভ করলেন। আমাদের একটা দাবি আমাদের, যার বাড়ি থেকে উৎস হয়েছে সারদার কাণ্ড, চিদম্বরমের বাড়ি প্রথম রেড করা হলো, এটা আমরা চাই। এছাড়াও সারদা যুক্ত থাকার অভিযোগ তুলেছেন সুজন চক্রবর্তী, গৌতম দেব ও অমিতাভ নন্দীর বিরুদ্ধে। সুজন চক্রবর্তী যাদবপুরে সিপিআইএম এর প্রার্থী, উনি ভাবছেন উনি বেঁচে গেলে সারদা যতগুলো ভেড়ি কিনেছে দক্ষিণ 24 পরগনায়, তার প্রত্যেকটার কারবারি খেয়েছে সুজন চক্রবর্তী। ছেড়ে রেখে দিন, সুজন চক্রবর্তীকে আসতে হবে। গৌতম দেব বড় বড় কথা বলছে, সিপিআইএম এর নেতা সেক্রেটারি গৌতম দেবের পরিবার যুক্ত আছে। আর গত 2009 লোকসভা নির্বাচন দমদমের প্রতিদ্বন্দ্বিতা করেছিল অমিতাভ নন্দী, তিনি পুরোপুরি নির্বাচনটা চালিয়েছিলেন সারদার পয়সায়। আমরা চাইছি এই তিনজনকে আগে ইনকোয়ারি করা হোক। ব্যুরো রিপোর্ট, বসিরহাট। বিনোদন বার্তা এখনকার মতো এ পর্যন্তই। আর অন্যান্য অনুষ্ঠানের জন্য নজর রাখুন বিনোদনের পর্দায়। বিনোদন, মানুষের সাথে, মানুষের পাশে।